কিন্তু ইসলামপন্থী দলগুলো নিজেদের অ্যাক্টিভিটিস দ্বারা, নিজেদের সৃষ্টিশীলতার দ্বারা, নিজেদের কর্মসূচির দ্বারা, নিজেদের জনবান্ধব নীতির দ্বারা জনগণকে এতটুকু আশ্বস্ত করতে পারে নাই। ইসলামী দলগুলোর অক্ষের ক্ষেত্রে আদর্শ কোনো সমস্যা না, সবার আদর্শ এক, কিন্তু তাদের কর্মসূচি এবং লক্ষ্যমাত্রা এই জায়গায় ভিন্নতা দেখা যায়। কিন্তু আমরা যদি সুনির্দিষ্টভাবে কর্মসূচির কথা বলি, দেখা যায় যে ইসলামী দলগুলোর কর্মসূচি প্রায় একই রকম। সেগুলো হচ্ছে ইসলাম বিরোধী কোনো কিছু হচ্ছে, কোনো কার্যক্রম, এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রথাগত প্রতিবাদ জানানো, এরকম কর্মসূচি। মানে মনে হয় যে সবগুলো দলই প্রায় একই রকম কর্মসূচি অবলম্বন করছে। তাহলে লক্ষ্যমাত্রা কি? লক্ষ্যমাত্রা মোটা দাগে তারা বলবেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা তো অনেক দূরবর্তী লক্ষ্য। এরপরে ইসলাম বিরোধী কোনো কিছু রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে হতে না দেওয়া, ইত্যাদি ইত্যাদি বিষয়াবলী। তাহলে এই লক্ষ্যের জায়গায় আবার কর্মসূচির জায়গায় তাদের মধ্যে একটা মিলিত চরিত্র রয়েছে। মিলিত চরিত্র থাকার পরেও আমরা দেখি যে ঐক্য গঠনের প্রশ্নে তাদের মধ্যে দ্বিধা, পারস্পরিক অবিশ্বাস এবং এক ধরনের অনাস্থা কাজ করে, এবং পরস্পরের প্রতি এক ধরনের যাকে বলে তিক্ত অতীতের স্মৃতি তারা যেন ভুলে থাকতে পারছেন না। এগুলো বারবার তাদেরকে ক্ষতবিক্ষত করছে, এবং ঐক্যের ব্যাপারে যখন আলোচনা আসে তখন এই জিনিসগুলো অনেক সময় সামনে আসে, অনেকের স্মৃতির মধ্যে কাজ করে। তো আমার মনে হয় যে জুলাই বিপ্লব বাংলাদেশে ইসলামপন্থীদের সামনে এমন একটা সুযোগ তৈরি করেছে, এমন একটা অনুকূল পরিবেশ তৈরি করেছে যেটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার কখনো ঘটে নাই। এমত অবস্থায় আমরা যদি রাজনৈতিক হই, রাজনৈতিকতা এর মানে হলো যে বৃহত্তর লক্ষ্য পূরণের জন্য ক্ষুদ্র জিনিস দ্বারা প্রতারিত না হওয়া, এবং রাজনৈতিকতার প্রধান চরিত্র হলো যে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী হয়ে ওঠা। ঐক্যবদ্ধ জনগোষ্ঠী হয়ে ওঠার ক্ষেত্রে ধর্ম, আদর্শ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখা গেল যে যাদের ঐতিহ্য এক, ধর্ম আদর্শ এক, মিশন ভিশন এক, লক্ষ্যমাত্রা এক, তারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যদি সুবিধা নিজেদের গড়ে তুলতে চান, তাহলে বিচ্ছিন্নভাবে এটা সম্ভব হবে না। বিচ্ছিন্নভাবে এটা কোনোভাবেই সম্ভব না। এজন্য সম্ভব না যে তারা বৃহত্তর জনগণের আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিনিধিত্ব করছেন না। এটা কিভাবে? বৃহত্তর জনগণ ইসলাম চায়, বৃহত্তর জনগণ ইসলাম যে চায় এর পক্ষে অনেকগুলো জরিপ আমরা দেখেছি। অন্তত 3টা জরিপের কথা বলা যায়। একটা আমেরিকান একটা এনজিও পরিচালনা করেছে, আরেকটা প্রথম আলো পরিচালনা করেছে। এই সমস্ত জরিপে কোনো জরিপে উঠে এসেছে 70% মানুষ ইসলাম চায়, কোনো জরিপে উঠে এসেছে প্রায় 80%। তারপরেও তারা নিজেদের জীবন এবং জগতের প্রয়োজন পূরণের জন্য নেতৃত্ব তুলে দেবার ক্ষেত্রে ইসলামপন্থী নেতৃত্বকে বিশ্বাসযোগ্য মনে করছে না। তারা মনে করছে যে তাদের আকাঙ্ক্ষা হলো ইসলামপন্থী দলগুলো ইসলাম চায়, তাহলে তো ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। কিন্তু ইসলামপন্থী দলগুলো নিজেদের অ্যাক্টিভিটিস দ্বারা, নিজেদের সৃষ্টিশীলতার দ্বারা, নিজেদের কর্মসূচির দ্বারা, নিজেদের জনবান্ধব নীতির দ্বারা জনগণকে এতটুকু আশ্বস্ত করতে পারে নাই যে তারা জনগণের জীবন সংকটসমূহের মোকাবেলা করার জন্য যথেষ্ট সক্ষম। ফলে ওই জায়গা থেকে তাদের জনগণের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, এই রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিনিধিত্বের জায়গায় তারা আসতে পারেন নাই। ফলে তারা সচরাচর যেটা বলেন যে 90% মুসলমানের দেশ, এটা ঠিক আছে, কিন্তু ঘটনা হলো আপনি 90% জনগোষ্ঠীর কত শতাংশের প্রতিনিধিত্ব করছেন? ইসলামী দলগুলো খুবই ক্ষুদ্র একটা বলয়ের প্রতিনিধিত্ব করে। কেউ কেউ শুধু মাদ্রাসা সংশ্লিষ্ট রাজনৈতিকতার দিক থেকে, আবার কেউ কেউ মানে এক ধরনের যাকে বলে তাওহীদি জনতা বা মুসল্লি প্রধান একটা চরিত্র থেকে। ফলে ইসলামী দলগুলোকে আমরা যদি রাজনৈতিকতার বিচারে রাজনৈতিক দল বলতে চাই, তাহলে এটা গণসংগঠন হয়ে ওঠে নাই, গণমুখী দল হয়ে ওঠে নাই। গণমুখী দলের যে চরিত্র
এখানে জনগণের সকল ধারার, সকল স্তরের, সকল এমনকি সকল বিশ্বাসের, সকল ধর্মের যে মিলিত অংশগ্রহণ, যা একটা রাষ্ট্র গঠন করে। এবং রাষ্ট্র গঠনের সময় যে চরিত্র থাকে, রাষ্ট্র পরিচালনার সময় একই চরিত্র থাকতে হয়। রাষ্ট্র গঠন করে কারা? কোনো বিশেষ ধর্মের মানুষ না সবাই, কোনো বিশেষ মতাদর্শের মানুষ না সবাই, কোনো বিশেষ পেশার মানুষ না সবাই, কোনো বিশেষ বর্ণের মানুষ না সবাই। রাজনৈতিকতার মধ্যেও এই সবার অন্তর্ভুক্তি জরুরি। আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতে ইসলামী মোটামুটি একটা জায়গা থেকে এই অন্তর্ভুক্তিমূলক কিছু কার্যক্রম এগিয়ে নিয়েছে অনেক দূর, কিন্তু অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে আমরা হতাশাজনকভাবে দেখেছি এই জিনিসটা অনুপস্থিত। ফলে গণপ্রতিনিধিত্বের জায়গা থেকে তারা অত্যন্ত দুর্বল একটা জায়গায় আছেন। এমত অবস্থায় তারা নিজেদের কণ্ঠস্বরকে সবল করতে হলে, নিজেদের কণ্ঠস্বরকে গুরুত্বপূর্ণ করতে হলে, নিজেদের দাবিকে অর্থবহ করতে হলে কি করতে হবে? নিজেদের বিচ্ছিন্ন অংশগুলোকে একত্র করতে হবে। ছোটো ছোটো অংশগুলোকে একত্র করলে তখন ক্ষুদ্র আওয়াজটা গর্জনে পরিণত হবে, বড় জিনিসে পরিণত হবে। এবং জনগণ মনে করবে যে তারা যেহেতু নিজেদের মধ্যকার সমস্যা সমাধানে সক্ষম হয়েছেন, তাহলে আশা করা যায় আরও বড় সমস্যা সমাধানে তারা সক্ষম হবেন। জনগণের আস্থা অর্জনের জন্য প্রথমত ইসলামপন্থী দলগুলোকে নিজেদের মধ্যকার সমস্যা সমাধানে সক্ষমতা প্রদর্শন করতে হবে। যদি নিজেদের মধ্যকার এই সমস্যা, এই তিক্ততা, এই বিভক্তি, এগুলো যদি তারা মোকাবেলা করতে না পারেন, তাহলে জনগণ তাদেরকে কোনো মার্ক দেবে না, যে তারা নিজেরাই পারছেন না। ফলে প্রথম ধাপ হচ্ছে বৃহত্তর অর্থে আমরা যদি জুলাই বিপ্লবকে কাজে লাগাতে চাই, প্রথম ধাপ হচ্ছে ইসলামপন্থী দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য রচনা করতে হবে। এখানে দেখেন জামাত ইসলামীর সাথে যে ঐক্য, জামাত সম্ভবত এখনও চাইবে না যে কোনো একটা নাম দিয়ে, কোনো একটা ব্যানারের অধীনে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাক। কারণ ঐক্যটা তো ভেতর থেকে আসতে হয় না, একটা আস্থা থাকতে হয়, আস্থার পরিবেশ তৈরি করতে হয়। আমার বরং মনে হয় যে ইসলামী দলগুলো নিজেদের মধ্যে যে সমস্ত কমন ইস্যুস রয়েছে, এই কমন ইস্যুজে তারা একই সাথে একই দাবি নিয়ে ময়দানে নামেন, তারা আলাদা ব্যানারে নামেন। এখন তারা নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন এবং সেখানে সব দলের চিন্তাশীল প্রতিনিধিত্ব থাকতে পারে যে এই ইস্যুগুলোতে তারা সম্মিলিতভাবে কথা বলবেন, এমনকি এই ইস্যুগুলোতে তারা সম্মিলিতভাবে বিজ্ঞপ্তি দেবেন, এমনকি এই ইস্যুগুলোতে তারা একই মঞ্চে দাঁড়াবেন। এবং এর মধ্য দিয়ে নিজেদের মধ্যে একটা যে যৌথতা তৈরি হবে, নিজেদের মধ্যে যে একটা পারস্পরিকতা তৈরি হবে, এই পারস্পরিকতার অনুশীলন করতে থাকবেন এবং এর মধ্য দিয়ে নিজেদের অনাস্থার জায়গাগুলোকে কমাবেন। এবং যে সমস্ত তিক্ততার জায়গা আছে, যে ইস্যুগুলো খুব সহজে সমাধান হয়ে যাবে না, এরকম ইস্যুগুলোকে একটু টেবিলের নিচে রাখা আপাতত। ইসলামী দলগুলোর মধ্যে একটা ধারা হচ্ছে যেগুলোকে আমরা কওমিপন্থী ধারা বলি। সেখানে কওমিপন্থী ধারাগুলো প্রথমত যে কাজটা করতে হবে, জামাত ইসলামীর সাথে ঐক্য হবে কিনা এই নিয়ে তাদের মধ্যে নানা ধরনের মতামত আছে এবং এই বিতর্কগুলো অনেক পুরনো। হঠাৎ করে সব বিতর্কের সমাধান করে ফেলবো আমরা, এটাও সম্ভব নাও হতে পারে। এমত অবস্থায় তাদেরকে যেটা কাজটা করতে হবে যে নিজেদের মধ্যে একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। নিজেদের মধ্যে এই দলগুলোর মধ্যে শুধু নেতৃত্বের ভিন্নতা, ব্যানারের ভিন্নতা এবং শিরোনামের ভিন্নতা ছাড়া বড় অর্থে আর কোনো ভিন্নতা আমাদের চোখে পড়ে না। ফলে আমরা প্রত্যাশা করব যে এই যে প্রাথমিকভাবে কওমি ঘরানার যে দলগুলো আছে, এই দলগুলো নিজেদের মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করলে তখন পরবর্তী ধাপের আরেকটা বৃহত্তর ঐক্যের যে একটা সম্ভাবনা আছে। এখানে আমি অন্য ধারাগুলোকে বাদ দিতে, রেজাখানি ধারাকেও বাদ দিতে চাই না, লামাঝাবি ধারাকেও বাদ দিতে চাই না, জামাত ইসলামী তো অবশ্যই আছে। সবগুলো ধারার সম্মিলিত একটা অবস্থান, সমবেত একটা কণ্ঠস্বর, সমবেত একটা কর্মসূচি বাংলাদেশের তাওহীদুল জনতার যে কোনো দাবি পূরণের জন্য যথেষ্ট।